ঐকমত্য কমিশনে যে বিষয়টি নিয়ে সবাই একমত সেটা হচ্ছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরিয়ে আনার ব্যাপারে সবারই ঐকমত্য আছে। আজকে যেই স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করে দিয়েছে, এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে, কেন বিতাড়িত করে দিয়েছে তার অন্যতম মূল কারণ হচ্ছে আসন্ন নির্বাচনে সেনাবাহিনীর অবস্থান কি থাকবে, তাদের ভূমিকা নিয়ে নির্বাচন কমিশন থেকে কোনো বার্তা দেওয়া হয়েছে কিনা এমন সব প্রশ্নের উত্তর দিয়েছেন সেনা সদরের সামরিক অপারেশন পরিদপ্তরের কর্নেল স্টাফ শফিকুল ইসলাম। দর্শক, এবার সব কিছুর যেন চিত্র পাল্টে দিল ডক্টর ইউনূস। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। তবে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই হতে পারে স্থানীয় নির্বাচন। আর এই স্থানীয় নির্বাচন যদি হয় সেটিও হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। ডক্টর ইউনূসকে যেইভাবে খাটাতে চেয়েছিল বিএনপি যেভাবে ডক্টর ইউনূসের উপরে ভর করে ক্ষমতায় আসতে চেয়েছিল সেটির যেন ব্যত্যয় ঘটতে শুরু করেছে। যদি তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসেন তাহলে কে হবে তত্ত্বাবধায়ক সরকার প্রধান? দর্শক, বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে, ধৈর্য সহকারে দেখতে থাকুন। ঐকমত্য কমিশনে যে বিষয়টি নিয়ে সবাই একমত সেটা হচ্ছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরিয়ে আনার ব্যাপারে সবারই ঐকমত্য আছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, এই বিষয়ে আবার ভিন্ন একটি বিষয় রয়েছে যেটা নিয়ে একাধিক প্রস্তাব, তার মানে ঐকমত্য হয়নি। প্রধান উপদেষ্টা কী হবে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় প্রধান উপদেষ্টা কী হবে সেটি নিয়ে একাধিক প্রস্তাব আছে। বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল বিচার বিভাগকে যুক্ত করতে তারা নারাজ। তারা বলছে যে মানে বিচার বিভাগের বাইরে যাতে অন্য কাউকে নিয়োগ দেওয়া হয় এবং শেষ যে ধাপটা আছে রাষ্ট্রপতি সেটা হইতে পারে। কিন্তু আবার অনেকেই রাষ্ট্রপতির বিরোধিতা করছেন। আগের সর্বশেষ যে বিলুপ্ত করা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, তাতে ছিল সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, তিনি হবেন প্রধান উপদেষ্টা। কিন্তু এখন দেখা যাচ্ছে যে নানা প্রস্তাব এসছে। এখানে বলা হচ্ছে যে একসময় সংবিধানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান ছিল, ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে এটি সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল। পরে আওয়ামী লীগ সরকার আমলে আদালতের রায়ের প্রেক্ষিতে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ব্যবস্থাটি বাতিল করা হয়। গত বছর ডিসেম্বরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের দুটি ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে বাতিল ঘোষণা করেন হাইকোর্ট। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে বিএনপি, জামাত ইসলাম, 5 বিশিষ্ট নাগরিক এবং 1 ব্যক্তির পৃথক রিভিউ আবেদন করেছেন। আবেদনগুলো শুনানির অপেক্ষায় আছে। তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন নির্বাচনকালীন অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত করার সুপারিশ করেছে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে প্রথম পর্বের আলোচনায় সবকটি দল একমত হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকা উচিত। কিন্তু একটি দুটি ছাড়া অন্য দলগুলো কমিশনের কাছে তত্ত্বাবধায়ক সরকারের সুনির্দিষ্ট রূপরেখা উপস্থাপন করেনি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন প্রধান উপদেষ্টা কে হবেন এবং কিভাবে হবেন সেটা নির্ধারণ করা খুব জরুরি। প্রধান উপদেষ্টাই উপদেষ্টা পরিষদের অন্য সদস্যদের মনোনীত করবেন। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে বলা হয়েছিল আইনসভার মেয়াদ শেষ হবার পর আইনসভা ভেঙে গেলে পরবর্তী নির্বাচিত সরকার শপথ না নেওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার থাকবে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে সর্বোচ্চ 90 দিন। প্রধান উপদেষ্টা সহ সর্বোচ্চ 15 জন সদস্য নিয়ে কাজ করবে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা নিয়োগ করবে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ও আইনসভা, এই 3 অঙ্গের সমন্বয়ে জাতীয় সাংবিধানিক কাউন্সিল তারা ঠিক করবে। তবে ঐকমত্য কমিশনের সঙ্গে দলগুলোর দ্বিতীয় পর্বের আলোচনার পরিপ্রেক্ষিতে এনসিসি গঠনের প্রস্তাব থেকে সরে আসে কমিশন। এর বদলে তারা সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের জন্য একটি কমিটি গঠনের প্রস্তাব আসে। এনসিসি না থাকায় সংবিধান সংস্কার কমিশন তত্ত্বাবধায়ক সরকারের যে রূপরেখা প্রস্তাব করেছিল তার আলোচনায় রাখা হয়নি। সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত করা হয়েছিল এই রূপরেখা গতকালের আলোচনায় উপস্থাপন করা হয়, তবে এটি কমিশনের প্রস্তাবে ছিল না। এছাড়া প্রথম পর্বের আলোচনার মাধ্যমে আসা একটি এবং নাগরিক সমাজের একটি প্রস্তাব আলোচনার জন্য তোলা হয়। আলোচনায় আরও কিছু বিষয় উঠে আসে। আগে ছিল সর্বোচ্চ 10 জন প্রধান উপদেষ্টার সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি এবং অন্য উপদেষ্টাদের নিয়োগ দেবেন।
তো যাক, আগের ব্যবস্থা সম্পর্কে যাই থাকুক না কেন, এখন দেখা যাচ্ছে যে হুবহু আগের বিধানে ফিরে আনার বিষয়ে দলগুলোর মধ্যে মতভিন্নতা আছে। বিএনপি, এনসিপি সহ বেশ কয়েকটি দল বিচার বিভাগকে এই প্রক্রিয়া থেকে দূরে রাখার পক্ষপাতী। অন্যদিকে জামাত ইসলামী সহ বেশিরভাগ দল কোনো পর্যায়ে গিয়ে রাষ্ট্রপতিকে প্রধান উপদেষ্টার দায়িত্ব দেওয়ার বিপক্ষে। তবে বিএনপি মনে করে সর্বশেষ বিকল্প হিসেবে রাষ্ট্রপতির বিষয়টি বিবেচনা করা যায়, কারণ আগামী দিনে রাষ্ট্রপতি নির্বাচন হবে গোপন ব্যালটে। এ বিষয়ে অনেকটা ঐকমত্য হয়েছে। এখন নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে 20 সদস্যের একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সুপারিশ করেছিল। তারা সাংবিধানিক কাউন্সিলের সুপারিশ গৃহীত না হলে রাজনৈতিক দল, বিশেষজ্ঞ, নাগরিক সমাজ এবং সমাজের অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনের প্রতিনিধির সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের একটি রূপরেখা প্রণয়নে সুপারিশ করেছিল। তাদের এই প্রস্তাব নিয়ে এখন পর্যন্ত সেভাবে আলোচনা হয়নি। তার মানে হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রধান কে হবেন, কিভাবে হবেন, সেটা নিয়ে কিন্তু একটা জট রয়ে গেছে, সেটার মীমাংসা জরুরি। আজকে যেই স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করে দিয়েছে, এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে, কেন বিতাড়িত করে দিয়েছে তার অন্যতম মূল কারণ হচ্ছে এই দেশের মানুষ যেভাবে চেয়েছিল, তাদের দল, তাদের নেতারা, তাদের কর্মীরা সেভাবে কথা বলেনি, সেভাবে কাজ করেনি। তাই তো নাকি? এক কথাতে তাই, মানুষের প্রত্যাশা অনুযায়ী তারা কাজ করেনি, সেজন্যই তাদের আজকে এই পরিণতি। প্রিয় সহকর্মীবৃন্দ, কাজে আমাদের অন্যতম মূল দায়িত্ব হচ্ছে মানুষের প্রত্যাশা অনুযায়ী। এবং কিছুক্ষণ আগে আমি একটি কথা বলেছি যে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন সৈনিক হিসাবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একজন কর্মী হিসাবে, ওই গ্রামের শেষ কর্মীটি আপনি হয়তো মনে করতে পারেন যে আরে ভাই, আমি যদি এখানে কিছু করি কি হবে, ওই ঢাকায় বা ওই চট্টগ্রামে, ওই দিনাজপুরে কি কেউ কিছু টের পাবে নাকি? পটুয়াখালী জেলার অন্য জায়গায় তো মানুষ টের পাবে না। এটি ভুল ধারণা সম্পূর্ণ। আপনার এই ধারণাটা ভুল। আজকে আপনি যদি এলাকায় এমন একটি কোনো কাজ করেন যেই কাজটি মানুষ পছন্দ করে না, এটির এফেক্ট আপনি নয়, এখানে উপস্থিত প্রত্যেকটা নেতাকর্মীকে এটির নেগেটিভ এফেক্ট, অর্থাৎ এটির খারাপ। দর্শক, আপনারা সকলে জানেন 5ই আগস্টের পরে সাবেক স্বৈরাচারী সরকার শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে যায়, তারপর থেকে দেশের রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন হতে থাকে। একের পর এক রাজনীতিতে আসে নতুন ধারা, আর সে সকল ধারা উপেক্ষা করে ডক্টর ইউনূস দীর্ঘ 1 বছর পাড়ি জমিয়েছেন বাংলাদেশের নতুন রাষ্ট্র মেরামতকারী হিসেবে। তবে উপদেষ্টা কমিটির প্রধান হওয়ায় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ফ্যাসিলিটি নিয়ে ডক্টর ইউনূস ক্ষমতায় এসেছেন, সেই ডক্টর ইউনূসকেই এবার যেন ব্যবহার করতে চেয়েছিল বিএনপির নেতাকর্মীরা। ডক্টর ইউনূসের কাঁধে বন্দুক রেখে যেন ফায়ার করার চেষ্টা করেছিলেন। ডক্টর ইউনূসকে সামনে রেখে নির্বাচন করিয়ে সেই নির্বাচনে ক্ষমতায় আসতে চাইছেন বিএনপি। আর তারই ধারাবাহিকতায় এবার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার জন্য যখন ডক্টর ইউনূসকে চাপাচাপি করা হয়, ঠিক সেই সময় আসে নতুন বার্তা, আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আর এটি নাকি